সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় জোটের গণিত, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার একদম ডানে উপস্থিত আছেন খালিদ মাহমুদ চৌধুরী, এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং মাঝে উপস্থিত আছেন ডক্টর আসাদুজ্জামান খান রিপন, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিশেষ সম্পাদক বিএনপি, এবং একদম ডান প্রান্তে রয়েছেন কাজী ফিরোজ রশিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে আমরা শিরোনামগুলো দেখে আসি। ঝিনাইদহে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আত্মঘাতী হামলা ও গুলিতে 2 জন নিহত, 2 পুলিশ কর্মকর্তা আহত, আরেকটি বাড়ি থেকে বোমা, অস্ত্রসহ 2 জন গ্রেফতার। জাতীয় পার্টির নেতৃত্বে 58টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট নামে নতুন জোটের ঘোষণা এরশাদের। মহাজোটে থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত প্রথম বৈঠকে। দেশব্যাপী সাংগঠনিক সফর শেষে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি, দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি। বিএনপির ভিশন 2030 রাজনৈতিক ভাওতাবাজি, বললেন ওবায়দুল কাদের। এমপিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান। এবং কৌশলে ডেকে নিয়ে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তরা ধর্নাঢ্য হয়, মামলা নিতেও গড়িমসি, 5 জনের বিরুদ্ধে মামলা। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের যে আজকের যে আলোচনায়। আজকে আমরা এরই মধ্যে জেনেছি যে 58টি দল নিয়ে একটি জোট হয়েছে, আজকে সেটা ঘোষণা এসেছে, এবং নিঃসন্দেহে সংখ্যার বিচারে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় জোট। আপনাদের 3 জনের কাছে আমার প্রথম যে একটি অভিন্ন প্রশ্ন, সেটি হচ্ছে যে এরশাদ সাহেব আজকের যেই সংবাদ সম্মেলনে তিনি যে ঘোষণাটি দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে এটি একটি নির্বাচনী জোট। 3 জনের কাছে আমার যে অভিন্ন প্রশ্ন সেটি হচ্ছে, আগামী নির্বাচনে এই জোট কতটা প্রভাব ফেলবে বলে আপনারা মনে করেন আপনাদের নিজ নিজ জায়গা থেকে? প্রথমে আমি যাব বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আপনার কাছে। না, কতটা প্রভাব ফেলবে সেটা এখন নির্বাচন না আসলে তো বোঝা যাবে না। তবে প্রত্যেকটি রাজনৈতিক দলই তো মানে নিজেদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করে বলে আমি জানি। বাংলাদেশে তো নির্বাচন ছাড়া এই মুহূর্তে অন্য কোনো পন্থায় ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এখন জোট গঠনের ঘোষণা আজকে দেওয়া হয়েছে, এখন পর মুহূর্তেই তো আর বলা যাবে না এই জোট হচ্ছে নির্বাচনের জন্য কতটুকু ভূমিকা রাখবে। কাজে আমরা জোট গঠন হচ্ছে, পরবর্তী জোট নিয়ে কি রাজনীতি হয়, তাদের রাজনৈতিক কর্মসূচিটা কি হয়, তারা কিভাবে এই জোটের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো জনগণের কাছে নিয়ে আসে, জনগণ কিভাবে গ্রহণ করে, অনেক কিছুর পরে বোঝা যাবে যে এই জোটের গতিবিধি কি এবং হচ্ছে নির্বাচনে তাদের ভূমিকা কি থাকবে, এই জোটের প্রতি মানুষের মনোভাবটা কি থাকবে, এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে মহাজোটের একজন শরিক হিসেবে আপনারা কি মনে করছেন? না, মহাজোটের আমরা তো এখন যেহেতু জাতীয় পার্টি আমাদের সঙ্গে মহাজোটে ছিল, এবং আপনি জানেন যে মহাজোটটা কিন্তু একটা বিশেষ কারণে গঠন করা হয়েছিল। মহাজোটটা গঠন করা হয়েছিল দুর্নীতি, সন্ত্রাস, লুটতারাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের সকল যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদের সকল দলগুলোকে একটা প্ল্যাটফর্মে আনা হয়েছে। মহাজোট যখন গঠন করে তখন কিন্তু এখন অনেক সরকারের সমালোচক আছে, যেমন ধরেন মনে করেন যে বিচৌধুরী সাহেব, আপনার হচ্ছে ডক্টর কামাল হোসেন, এরকম অনেকেই আছেন যারা সেই সময় মহাজোটে ছিল, এবং সেটা বাংলাদেশের সন্ত্রাস, নৈরাজ্য, পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এবং গ্রেনেড হামলা, এমপিদেরকে হত্যা করা, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা,
এবং এমন একটা বাংলাদেশের মহাযজ্ঞ তৈরি হয়ে গেছিল এই মানে সেই জায়গাটায় সকল এই রাজনৈতিক দলগুলো উপলব্ধি করেছে যে আমরা এই 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 এত কিছুর বিরুদ্ধে, এই নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের এক জায়গায় আসা দরকার। যে তখন এটার মহাজোট ঘোষণা করা হয়েছিল এবং মহাজোট ঘোষণা দিয়েছিল যে আমরা এই নৈরাজ্যকে প্রতিহত করার জন্য আমরা দরকার হলে এই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা জনগণের কাছে যাব। এই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এই মহাজোট গঠন করা হয়েছিল এবং সেটা পরবর্তীতে কিন্তু আমরা 2008 সালেও সেটা অব্যাহত ছিল। এবং আপনি জানেন যে এই রাজনৈতিক যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় এক জায়গায় ছিলাম। আজকে আমি মনে করি যে আমাদের যে রাজনৈতিক যে এজেন্ডার কারণে আমরা মহাজোট গঠন করা হয়েছিল, 58 দল এরশাদ সাহেবের নেতৃত্বে জাতীয় পার্টি গঠন করলেও ওই এজেন্ডাটা এই রাজনৈতিক এজেন্ডাগুলো বিরোধিতা করবে আমি মনে করি না। আমি মনে করি যে এই এজেন্ডাগুলো যদি আমরা যদি আপনারা এটাকে একটা সহায়ক জোটই মনে করছেন? সহায়ক জোট মনে করতেছি না। আমি সন্ত্রাস, নৈরাজ্য এবং হচ্ছে যে কারণে আমরা মহাজোট গ্রহণ করেছিলাম এই জায়গা থেকে তো সরে গিয়ে আরেকটা কথা বলতে পারেন না। কাজে আমি মনে করি যে রাজনৈতিক অনেক 58টা দল নিয়ে তিনি করেছেন এবং এটা আমাদের এই জায়গাটা আমরা হয়তো এক জায়গায় বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার যে কথাটা আমি প্রথমেই বললাম যে নির্বাচনের ক্ষেত্রে যে কতটুকু সহায়ক হবে এটা কিন্তু এখন এই মুহূর্তে বলা দুষ্কর ব্যাপার, কারণ এটা আরো আমাদেরকে এই দলের প্র্যাকটিসটাকে দেখতে হবে, তারপর আমরা বলতে পারবো নির্বাচনী দলের জোটের দল হিসেবে আওয়ামী লীগ এটাকে অন্য নেতিবাচক না। এই মুহূর্তে আপনার হচ্ছে কয়েক ঘন্টা আগে জোট গঠন করেছে, এই মুহূর্তে তো একটা প্রক্রিয়া কিন্তু চলেছে অনেক, যতদিনই চলুক। আমরা তো এখন আপনার ঘরের মধ্যে বসে আপনি কি করছেন এটা তো আমরা দেখতে যাচ্ছি না। আমরা হচ্ছে হয়তো পূর্বাভাস পাচ্ছি এরকম একটা হচ্ছে, উনি বারবার বলেছেন এই করব সেই করব, সেটা ঠিক আছে। আপনার হচ্ছে বিএনপিও তো অনেকদিন যাবত বলতেছে এই করব সেই করব, কিন্তু কিছুই হচ্ছে না। হ্যাঁ, শুধু প্রেস ব্রিফিং হচ্ছে। তো ঘটনা হচ্ছে আজকেও আপনার প্রেস দেখলাম যে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলন। যাই হোক, এগুলো তো রাজনৈতিক দলগুলো থেকে বলবেই, কিন্তু আমি মনে করি যে যেহেতু আজকেই জোট গঠন করা হলো, এখনো জোটের মানে রূপরেখাটা কি হবে তারা কিন্তু বলেননি। জাস্ট জোট গঠন করা হচ্ছে, আমরা 58টি দল একসঙ্গে আছি। আমরা পরবর্তীতে হয়তো এই বিষয়ে আমাদের রাজনৈতিক বিশ্লেষণগুলো আরো সুন্দরভাবে দিতে পারবো। ডক্টর আসাদুজ্জামান রিপন, দেখুন, আমি কোনো রাজনৈতিক দলে আত্মপ্রকাশ বা মত প্রকাশ সে ব্যাপারে আমার কখনই নেতিবাচক মনোভাব নেই। যে যার অবস্থান থেকে সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, যার যার অবস্থান থেকে তারা কথা বলবেন। সেটা যদি দেশের জন্য হয়, রাজনীতির জন্য হয়, গণতন্ত্রের জন্য হয়, সমাজ বিকাশের জন্য হয়, জনগণের ক্ষমতায়ন পাকাপোক্ত করার জন্য যদি হয়, খুবই ভালো দিক, খারাপ দিক না। রাজনৈতিক দল গঠন করা মানে হচ্ছে দেশ নিয়ে ভাবা, জনগণ নিয়ে ভাবা, রাজনীতি নিয়ে ভাবা, এটা তো খারাপ দিক না। তবে এখন কথা হচ্ছে যে এই খালিদ মোহাম্মদ চৌধুরী বলেছেন যে যে অভিন্ন লক্ষ্য নিয়ে তারা জোট গঠন করেছেন, সেই অভিন্ন লক্ষ্য থেকে ইতিমধ্যে কিছু দল আগেই সরে গিয়েছেন, বিকল্প ধারা সরে গিয়েছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি সরে গেছেন, কামাল হোসেন সাহেবের গণফোরাম সরে গেছেন, অনেকেই সরে গেছেন। এখন এরশাদ সাহেবও সরে গিয়েছেন কিনা তা অবশ্য উনি শুরু থেকে একটা কথা বলছিলেন, সামটাইম হি ইজ ভেরি অনেস্ট, আই মাস্ট সে। যেমন উনি নির্বাচনের একেবারে আগ দিয়ে উনি বলেছিলেন যে আমি নির্বাচনে যাচ্ছি না, আমি নির্বাচন করছি না, আমার দল নির্বাচনে যাচ্ছে না। ওনার যদি ভিডিও ক্লিপ তো আপনাদের কাছে অবশ্যই আছে, তো উনি এটা বলেছেন, খুব স্পষ্ট করে বলেছিলেন। বাট ভেরি ফানি থিং হচ্ছে যে পরবর্তীকালে আমরা দেখলাম যে ওনাকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বানিয়ে দেওয়া হয়েছে। উনি অবশ্য নির্বাচন না করলে, এমপি না হলেও দূত বানানো যায়। ওনাকে এমপি হিসেবে সার্টিফিকেটও ধরিয়ে দেওয়া হয়েছে। উনি কিন্তু আর বলেন না যে, উনি বলেছিলেন যে আমি নির্বাচন করিনি। উনি যদি নির্বাচন না করে থাকেন তাহলে উনি এই যে এমপি হিসেবে সুযোগ সুবিধা নিচ্ছেন, সংসদে বসছেন কিভাবে, এটা তো উনি বলেননি যে না, পরবর্তীতে উনি নিয়েছেন। এটা কখনো উনি জাতির কাছে স্পষ্ট করেননি। হাওয়ার এখন উনি কোন কৌশলে উনি মহাজোট থেকে বেরিয়ে, কারণ জোটের মধ্যে থেকে তার একটা জোট করা যায় না, এটা আপনি খুব ভালো করে জানেন। তাহলে সেটা আপনার বলা যেতে পারে একটা উপজোট হইতে পারে। জোটের মধ্যে থেকে যদি জোট করে তাহলে একটা উপজোট করেছেন, উনি তো এখন ঘোষণা দেননি যে উনি এখন বলে, তাহলে এটাকে বলা যেতে পারে যেটা আপনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে 14 দলীয় যে জোটটা আছে, সেই জোটের একটা উপজোট হিসেবে বলতে পারি আমরা, জি, তাই না? কারণ
উনি আপনি আপনি যেটা আমি নিজেও জানি না উনি ঘোষণা দিয়েছেন কিনা যে জোট থেকে বেরিয়ে গিয়েছেন কিনা। 14 দলীয় জোট তো মানে হলো মহাজোট। কোনদিনই আমরা 14 দলীয় ছিলাম না। লাস্ট ইলেকশনটা আমরা করেছি জাতীয় পার্টি হিসেবে। আমরা সংসদে, না, ঠিক আছে, যেহেতু বিএনপি আসে নেই, একটা জোট ছিল মহাজোট, এই ইলেকশন আগে ইলেকশন, মানে আপনারা আগে থেকে জোট সরে গিয়েছিলেন না সেই ওই সময় ওই ইলেকশন উপলক্ষে। তারপরে তো আমরা জোটে ছিলেন না, মহাজোটে তো আছেন নাকি? না না না, আমরা কোনদিন। তাহলে এই প্রশ্নের উত্তরে এরশাদ সাহেব কেন বললেন যে আমরা প্রথম বৈঠকের পরে সিদ্ধান্তটা জানাবো যে না মহাজোটে না, থাকবো ওটা কি থাকবো না? সিদ্ধান্ত মহাজোটের কথা বল নাই, মন্ত্রীদের ফিরে আসার কথা বলছেন। এটা একটু ভুল হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে রিপন সাহেব বললেন যে এরশাদ সাহেব নিজে শেষ হয়নি। না না, মানে আপনি তো বলেছেন যে আমাদের একটা সময়ের ব্যাপার আছে, সুতরাং আমার বক্তব্য তো শেষ হয়নি। এখন কথা হচ্ছে যে জোট সংখ্যার প্রয়োজনে বোধহয় এটা একটা বড় জোট, 58টি দল, ইটস নট এ ম্যাটার অফ জোক। জি, সংখ্যার বিবেচনা 58টি দল, তো ওনারা 14টা, আমরা 20টা, তো 20 এবং 14 মিলালে তো 34টা অলমোস্ট ডাবল হচ্ছে 58টা। এটাকে মহাজোটের জায়গায় এটাকে মেগা জোট বলা যেতে পারে বোধ হয়। ইটস এ মেগা জোট। কথা হচ্ছে যে এই মেগা জোটে কারা আছেন আমরা জানি না। তো অনেক আগে আমরা যখন ছাত্র ছিলাম তখন একটা 2 টাকা দাম একটা পত্রিকা বেরোতো, যাই দিন। তো সেখানে একটা প্রচ্ছদ কাহিনী ছিল, 0+0+0+0 ফলাফল 0। যদি ক্রেডিবল পলিটিক্যাল পার্টি বা ক্রেডিবল পলিটিক্যাল গ্রুপ যদি কম্বাইন না হয়ে থাকে, আমি জানি না এই 58টির মধ্যে, তাহলে এটা সংখ্যার বিবেচনা এটা অনেক বড় শোনাবে। এটা সব বিএনপির মধ্যে এরকম ছোট আছে, আওয়ামী লীগের মধ্যেও আছে। এটাকে আমি আন্ডারমাইন করার জন্য বলছি না, আমি ক্রেডিবিলিটির প্রশ্নে বলছি যেটা কতটা ইম্প্যাক্ট করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার শূন্য কখনো কখনো সংখ্যার প্রয়োজনে অনেক গুরুত্বপূর্ণ। যদি শূন্যটা ডান পাশে বসে, আপনি যদি এখন পাশে একটা শূন্য বসলে ফলাফল দাঁড়ায় 10, ঠিক কিনা? ছিলেন 1, শূন্য যোগায় হলেন 10, কিন্তু শূন্যটা যদি আবার বা পাশে বসে তাহলে ফলাফল আগে ছিলেন 1, এখন কি হলেন 0-1, মানে 1 থেকেও কমে গেলেন, তাই তো? এটা একটা আপনি প্রথমে বলছিলেন যে কি বলটা কি, জি, মানে নির্বাচনে মানে কেমন গণিতের ভাষা বের করে কিছু বলছিলেন বোধ হয়। তো যাই হোক, তো এটা খুবই প্রিম্যাচিউর টাইম মানে একটা জোট সম্পর্কে মন্তব্য করা। কেবল তো মানে ঘোষণা দিলেন, তো ওনার দলে কারা আছেন, কি আছেন, তাদের মানে পলিটিক্যাল বেস কি, সেটা ইম্পর্টেন্ট। আর বিগত জাতীয় নির্বাচনগুলো 1991 সাল থেকে যে নির্বাচনগুলো হয়ে আসছে, তো বলাই যায় মাত্র 2টো নিবন্ধিত দল, আর বাকিগুলো কিন্তু এটা সামনে ইলেকশন কমিশন অবশ্যই করবে, কি বলে আপনার ওই যে ইলেকশন কমিশন বোধহয় একটা নিবন্ধন দেওয়ার একটা দরজা খুলবে, তখন 56টা সরকারের সহায়ক দল হিসেবে নিবন্ধন পেয়েও যেতে পারে, কোনো ব্যাপার না। এরশাদ সাহেবের কিন্তু এরকম বড় বড় জোট করার অভিজ্ঞতা আছে, যদি ফিরোজ ভাই যদি ভুলে না যেয়ে থাকেন। 1988 সালে প্রায় 72টি দল নিয়ে কিন্তু একবার একটা জোট করেছিলেন। কি মানে ওনার বিরুদ্ধে বোধ হয় নাকি এরশাদ সাহেব করেন না, এটা আসাম আব্দুর রব করেছেন। 72টি, মানে ওইটা সরকার সহায়ক জোট ছিল আর কি। তো সরকারের সহায়ক জোট হচ্ছে 72টি জোট, তখনও সরকারের আনুকূল্যের এরকম একটা 72 দলীয় জোট হয়েছিল। এখন এই সরকারের আনুকূল্যটা 58 দলীয় জোট হচ্ছে কিনা একটু মানুষের মধ্যে, মানে ইতিমধ্যে যখন প্রত্যেকে নিউজ আসছে, অনেকে মনে করলো এটা আমরা যেমন একটা সহায়ক সরকারের দাবি তুলছি নির্বাচনকালীন, এটা নিয়ে কোনো স্টাডি নেই। না নির্বাচনকালে যেমন একটা সহায়ক সরকার দাবি তুলেছি না, কেবল উনি ঘোষণা করলেন। আমাদের স্টাডি করার টাইম তো বা একটু কাগজপত্র পড়তে হবে, কারা আছে না আছে, মৌজা পর্চা এগুলো হাল নাগাদ দেখে তারপর তো বলতে হবে। তবে এটা বোঝা যাচ্ছে, এটা মোটামুটি মনে করা যেতে পারে বা কেউ মন্তব্য করছেন যে এটা সরকার, যেমন বিএনপির একটা দাবি আছে নির্বাচনকালীন সময় একটি সহায়ক সরকার থাকতে হবে। তো এটা বর্তমান সরকার যেটা সহায়ক জোট হিসেবে আত্মপ্রকাশ করলো কিনা সেটা একটা মানে দেখার বিষয়। এটা ফিরোজে ভালো বলতে পারবেন সরকারকে সহায়তা করার জন্য এরকম একটা জোট হলো কিনা। জি, ধন্যবাদ। আপনি যদি একটু বলতেন। রাজনীতি হচ্ছে একটা কৌশলী খেলা। এখানে যদি কৌশলে কেউ হেরে যায় দাবার চালের মতন,
তাকে গ্যালারিতে বসে খেলা দেখতে উপভোগ করতে হয়। যত বড় প্লেয়ারই হোক, একবার নকআউট হয়ে গেলে তাকে ওই গ্যালারিতে বসে খেলা দেখতে হয়, আফসোস করতে হয়। এখানে সবসময় প্লেয়ার হইলে আপনাকে মাঠে থাকতে হবে। রাজনীতির উদ্দেশ্য হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা যাওয়া। অনেকে রাজনীতি করেন যে আমি নির্বাচন করব না, ক্ষমতা যাবো না, কিন্তু আমি রাজনীতি করি, এটা আমার একটা নেশা। নেশা না, এটা কমিটমেন্ট। বড় বড় কথা বললো, টকশো করলো, ঘুমাইলো, আপনি কাজটা কি? আমি রাজনীতি করি। কি রাজনীতি করেন? এই যে কথাবার্তা বলি। কিন্তু সমাজের দুই নাও কাজে লাগে না। আপনি নির্বাচন করতে হবে, জনগণের কাছে যেতে হবে, এবং জনগণের ম্যান্ডেট দিয়ে যদি ক্ষমতা আসতে পারে অথবা নাও আসতে পারেন, যদি পার্লামেন্টে যেতে পারেন, আপনার কিছু কাজ করতে হবে। কিন্তু কাম কিছু করলেন না, জনগণের সাথে যোগাযোগ নাই, একলা একটা ব্যাগের ঝোলা লইয়া নিজেই নিজেকে একটা উপাধি দিয়া রাজনীতি ময়দানে আবির্ভূত হলেন, এই কোনো দাম নাই এখন আর। আমরা রাজনীতি করি, জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল, এদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম 9 বছর। এই দুটি দলও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, ওনারা বারবার ছিলেন, ওনারা দীর্ঘদিন। এখন এবার নিয়ে 10 বছর যাচ্ছে, একটা না আওয়ামী লীগের এই 2 বছর নিলে। 10 বছর কি মানে ওই যে মইনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর না, যোগ করে দিলেন? ওটা বাদ দিই। তাহলে হবে কেন? এটা 2 টার্ম যাচ্ছে না তাদের পরে, তাদের 9 আর 17, 8, 10 বছর তো মইনুদ্দিন ফখরুদ্দিন নিয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক যে তা না, ওটাকে যদি ওরা পরের যে 111-এর পরে যে নির্বাচনটা হলো 5 বছর কাটিয়েছেন, তারপরে এইবার টানা 5 বছর, 10 বছর, 3.5 বছর, 7 বছর, আরো 1.5 বছর যাবে। রিপন ভাই মনে করতেছে যে তার আগেই হুঁশিয়ারি তো দিছেই, যে কোনো সময় ফেলে দিতে পারে। না, সেটা তো না, ওই যে মইনুদ্দিন এটাই বলতে পারে। ফখরুদ্দিনের 2 বছর যোগ করলো কিনা? না, এখানে সাংবিধানিকভাবে 5-5-10 বছর আছে। এখন 10 রিপন বছর। ভাই মনে মনে ভাবতেছে যে ফেলে না, দিব না, বলে। না, মইনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর ফিরোজ দেবর যোগ করে দিলেন। 12 বছর। রাজনীতি স্টাডি করি, তাতে ওনারা এখন আর চাচ্ছেন না যে অগ্রিম কোনো ইলেকশন হোক। ওনারা চাচ্ছেন যে ইলেকশনের সময় সড়ক সরকার কি হবে, আমরা ইলেকশন আসতেছি, এটা ভালো। এখন নির্বাচনী লক্ষণ দুটো দলেরই এবং সমস্ত দলের। নির্বাচনে হচ্ছে কি, জোটের ভোট এখন শুরু হয়ে গেছে। সকলে কিন্তু জোট করছে আগেই। যেমন আমরা এখন যে জোটটা 20 দল বা 22 দলের একটি বড় জোট ওনাদের আছে, বড় দল, বড় জোট থাকবেই। নাম করা লোক আছে, যে আমাদের মতন শক্তিশালী একটি জোট ওনাদের সাথে আছে। আমরা একা পড়ে গেছি। আওয়ামী লীগের 14 দল আছে, অথবা জাসদ 2 ভাগ হলে 15 দল আছে, আরো ওনারা বাড়াবে। নাসিম ভাই বলছেন কি যে এখানে আমার চেয়ার কিন্তু অনেক, জোট আসলে কোনো অসুবিধা নেই, আপনারা আসেন। তো আমরা একটা জোট আজকে শুরু করলাম। এখন এখানে এই জোটে কত লোক আছে, কত হেভি ওয়েট আছে, কি আছে, এটা পরে লক্ষণীয় ব্যাপার। একটি কথা মনে করতে হবে, মনে রাখবেন, রাখা উচিত সবার, এই দেশের 94% মানুষ হচ্ছে মুসলমান। আমিও ধর্মভিত্তিক রাজনীতির কথা বলছি না, যেটা বাস্তব সেটা বলতেছি। এবং সেখানে একটি বিরাট গোষ্ঠীকে সবাইকে টানতে চাচ্ছেন। এখন কি মুসলমানরা সবাই তো মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসা আছে হয়তো 75-80 হাজার, সেখানে কওমি মাদ্রাসা, এবং এখানে প্রায় 40 লক্ষ ছাত্র আছে। তাই তাদেরও কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি করার, ভোট দেওয়ার বা দাঁড়ানোর। আমরা একদমই মনে করি যে এদের কোনো অধিকার নাই। নিঃসন্দেহ মুসল্লি, মৌলবী, এদের আবার অধিকার কি? জুব্বা পরে, মাথায় পাগড়ি লাগায়, কিন্তু কখনো কখনো প্রয়োজন বোধে পাগড়ি যে মাজাও বাঁধতে পারে, এইটা এরা ভুলে যায়। শুধুমাত্র ওই কিছু মানুষ মনে করে যে আমাদের শাহবাগে মোমবাতি জ্বালাইয়া 10-20 হাজার লোকের খিচুড়ি পানি খাওয়াইয়া পুলিশ প্রহরায় রেখে এরাই মাত্র একমাত্র এই দেশের জনগণ বা গণতন্ত্রের ধারক বাহক, অথবা স্বাধীনতার চেতনা বিশ্বাসী। যারা শুধুমাত্র রাজাকার, মুক্তিযুদ্ধের সময় দেশ বিরোধী কাজ করছে, সেই কজন বাদ দিয়া আর কারো চেতনা কম নেই নিঃসন্দেহে। ওই 2-1 লোক খালি শাহবাগ তো হয়েছিল যুদ্ধাপরাধের বিরুদ্ধেই। ওই কজনই নেই। আপনি এখন তাদের ডাক দেন, আমি কারণ নাম বলতে চাই না, তাদের কথা শুনলে ভোট কমে যায় অনেকের, অনেক দলের। তারা ডাক দিক, কয় হাজার লোক আসে। আর এই যে টুপি দাঁড়িয়ালারা ডাক দিক, এই মৌলবীরা ডাক দিক, দেখেন কয় লক্ষ লোক আসে। অর্থাৎ এই সমস্ত লোকের কোনো বেলা নাই। আমরা একটা পরে কইয়ে শেষ করি, তারপরে ই করবেন, নাহলে তো ভুলে যাব।
আমরা বারবারই বলি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমরা তো অস্বীকার নেই, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো আছে আমাদের সংবিধানে। তার মধ্যে সেসব জুড়ে দিচ্ছেন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। আবারও জুড়ে দিচ্ছেন সরকারি ছুটি হবে শুক্রবার দিন, মুসলমানদের জুম্মার দিন সরকারি ছুটি, আগে ছিল না। আমরা এই নতুন জোটেই থাকি। আমরা এই জোটের মধ্যে, আমরা জোটটা এই জন্যই করলাম, আমরা জোট কাদের নিয়ে করছি? আমি বামপন্থী, কমিউনিস্ট বা নাস্তিকদের নিয়ে জোট করে নেই। আমরা জোট করছি ওই সমস্ত এতগুলো দল আসে কেমনে? কওমি মাদ্রাসা থেকে যারা বেরিয়ে যায় তারা নিজেদের নামে একটা দল করে। বহু কওমি মাদ্রাসা, ৮০,০০০ কওমি মাদ্রাসা থেকে বেরিয়ে এলাকা ভিত্তিক দল হয়ে গেছে। মৌলানা ওয়াক্কাস নাম জানেন না, কিন্তু তার একটা বিশাল দল। যশোরে দেখবেন সে 2 টাকার পকেটে নিয়ে নামে যায়, তার টাকা একজনে জমা দেয়, এই বাড়ি খায় ওই বাড়ি খায়, সে নির্বাচিত হয়ে চলে আসে। ফেল করানো কঠিন, একজন মৌলবী। মৌলানা ওয়াক্কাস তারা কি এখন আপনাদের সাথে আছেন এবারে? আরে ভাই, কে আছে না আছে এটা পরে দেখতে পারলেন, নির্বাচনী মাঠে যখন নামবো তখন আপনি দেখতে পারবেন কার সাথে কে আছে বা থাকে। কিন্তু আমরা এটা করছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নির্বাচনে যাওয়ার যে একটি প্রস্তুতি। কারণ আওয়ামী লীগ একটা বড় দল, বারবার তারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, তারা কিন্তু প্রথম থেকেই এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এত বড় দল, আপনি দেখবেন হাজার হাজার কর্মীরা সারাদিন ব্যস্ত তাদের আগামী নির্বাচন নিয়ে। বিএনপি একটা বড় দল, তারাও ভিতরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন নিয়ে। তা আমরা বসে থাকবো? সেই কারণে আমরা এই জোটটা করেছি। আশা করি এই জোটটা আরো বড় হবে, আরো ব্যাপক হবে এবং আমরা আগামী নির্বাচনটি ভালো ফল করতে হবে। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি ফিরোজ স্যারের কাছে, জি জি, উনি ফিরোজ স্যার কাছে যে বর্তমান মাননীয় বিরোধী দল নেতা ইরশাদ সাহেব যে মহাজোট করলেন, 58 জন নিয়ে যে মহাজোট করলেন, জি জি, তো উনি কি বর্তমান সরকারের মদতে মহাজোটটা করলেন, না আপনার 14 দলতে বেরিয়ে এসে মহাজোট করলেন? আর তো 2টো দলের নিবন্ধন নেই, এত দল উনি কোথায় পেলেন? এটা একটু এক সাংবাদিকে আমরা খবরে শুনলাম যে উনি রাজনীতির ভেলকিবাজি করলেন ইরশাদ সাহেব। এই যে করলেন, এটার সদ উত্তর কি? আপনি আমাদের একটু ভালো প্রশ্ন। হ্যাঁ, স্যারের কাছে আমাদের এটা একটু জানার। উনি শুনতে পেয়েছেন, ভালো প্রশ্ন। আমরা তো 14 দল নাই, 14 দলে যারা আছে তাদের নাম আপনারা জানেন। তবে এই যে 14 দল বা বিএনপি 22 দলে যারা আছে, এই দুজন এখনই বসে বলতে পারবেন না নাম। আমাদের ওই অবস্থা এখানে। আপনি 22 দলের নাম করতে পারবেন না, পারবেন না। তো এখানে আমরা কিন্তু 14 দলে নেই, মহাজোটেও নেই। আমরা ভিন্ন রাজনৈতিক দল। আমরা লাঙ্গল নিয়ে গত নির্বাচনে নৌকের সাথে লড়াই করেছি। আমরা সংসদে আছি, বিএনপি নির্বাচনে আসে নাই, আমরা সংসদে বিরোধী দল হিসেবে আছি। আর আমাদের 3 জন মন্ত্রী আছেন, এই মন্ত্রীদেরও আমরা বেরিয়ে আসার জন্য তাদের অনুরোধ করেছি, যথাসময় তারা এখান থেকে চলে আসবেন। ধন্যবাদ। জি, মানে এই যথাসময়টা কবে আপনারা কিন্তু নাই? আমি একটু যোগ করি, আমরা ইন্টারেক্টিভ করি। যে ফিরোজ ভাই বললেন যে ওনারা লাঙ্গল নিয়ে ইলেকশন করেছেন, আপনি নিজেও একটা ইলেকশন করেছেন। তা আপনি যেখানে ইলেকশন করলেন ওই আসনে কি নৌকা মার্কার প্রার্থী ছিল? নৌকা মার্কা আপনি নিজে নৌকা মার্কার ইলেকশন করছেন? আমি লাঙ্গলে ইলেকশন করছি। নৌকা মার্কার আমার সাথে প্রার্থী ছিল, অনেক শক্ত প্রার্থী ছিল। নৌকা প্রার্থী, নৌকা মার্কার কোনো প্রার্থী ছিল? নৌকা মার্কার ছিল না, যিনি নৌকার লোক তিনি আরেকজন দাঁড়িয়ে গেলেন হাতি নিয়ে। আপনি নৌকা যেখানে দাঁড়ালেন আমার পাশে, সেখানে হাজী সেলিম নিল হাতি, নৌকা হেরে গেল, হাজী সেলিম জিতে গেল। আপনি কি করবেন? তার মানে হচ্ছে যে ইলেকশন করছেন ওই ওনাদের ওই জায়গায় নৌকার কোনো প্রার্থী ছিল না, সরকার ওটাকে ওনাদের ছাড় দিয়ে দিয়েছিল তো ওই নির্বাচনে। উনি যেটা বলছিলেন যে এটা কি সরকারি মদদে একটা জোট? না, সরকার উপস্থিত যায় না, সরকার কেন মদত করবে? সরকার তো তার নিজের দলকে বড় করার জন্য চেষ্টা করতেছে, 14 দলকে আরো বড় সম্প্রসারিত করবে আমি মনে করি। অতএব আমরা করবো, বিএনপিও দেখবেন যে আরো দল দেবে। ফিরোজ ভাই, আলোচনা যাতে মানে আপনার হচ্ছে মানে আপনার ওই দর্শকের কথা এবং হচ্ছে রিপন ভাইয়ের কথা এবং উপস্থাপকের কথা শুনে মনে হচ্ছে তোমার কথা যুক্ত করা আপনার জোট একটা আতঙ্ক ছড়াইছে।
হ্যাঁ এটা আতঙ্ক ছড়াইছে। আতঙ্কটা আবার বিএনপির মধ্যে, আওয়ামী লীগ বিএনপির মধ্যে হচ্ছে দক্ষিণপন্থী দল নিয়ে আসছে কিনা। আওয়ামী লীগ কখনোই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আওয়ামী লীগের একটা ইতিহাসটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু 6 দফা দিছে। আওয়ামী লীগের অনেক নেতা এই 6 দফার সঙ্গে ছিল না, তারা অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, আমাদের মহিলা সম্পাদিকা যারা সবাই জেলখানায় ছিল, একমাত্র আমেনা বেগম ছিল, তিনি শেষ পর্যন্ত আওয়ামী লীগ থাকতে পারেন নাই। সেই জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগ জনগণের দল, যেহেতু নেতা সব কেউ নাই, জনগণই কিন্তু বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু করে এই ইয়ে থেকে বের করে নিয়ে আসছে, জেলখানা থেকে, আগরতলা ষড়যন্ত্র মামলা। কাজে আওয়ামী লীগের ইতিহাস অনেক আছে। 75 পরবর্তী আমাদের বঙ্গবন্ধু কন্যা 2 কন্যা বেঁচে ছিলেন, তাদেরকে 6 বছর জিয়াউর রহমান দেশে আসতে দেন নাই। আসার পরে তার বাড়িতে ঢুকতে দেন নাই। হ্যাঁ, 32 নম্বর বাড়িতে ঢুকতে দেন, সেটা তালাবন্ধ ছিল। এবং এই বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বাংলাদেশে নিয়ে এসে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে। তারপর তারা নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে, বিরোধী দলের নেতা বানানো হয়েছে। অনেক নির্যাতন আমরা সহ্য করছি। আমাদের 2001 সাল থেকে যে 2005 সালের কথা বলি, আজকে 7ই মে আহসানুল্লাহ মাস্টারকে গাজীপুরে গুলি করে হত্যা করা হয়েছে। একটা জনসভায় তিনি বক্তব্য দিচ্ছিলেন। শাহ এসএম কিউকে হত্যা করা হয়েছে। আমাদের আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে 21 আগস্ট গ্রেনেড হামলা করে পুরো, শুধু তাকে না, ওখানে সব জাতীয় নেতারা ছিল আওয়ামী লীগের, সবাইকে হত্যা করা হয়েছে। 24 জন মারা গেছে, শত শত স্প্রিন্টার আহত হয়েছে, যাদের বিভিন্ন জায়গায় দেশে বিদেশে চিকিৎসা হয়েছে। এরপরেও কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ কোনো আতঙ্কিত হওয়ার কিছু না। আওয়ামী লীগ জনগণের দল। এখানে আওয়ামী লীগ নেতা নির্ভর দল না, আওয়ামী লীগ কর্মী নির্ভর এবং জনগণ নির্ভর দল। কাজেই এখানে আওয়ামী লীগের এত অত্যাচার, এত নিপীড়ন করার পরেও আওয়ামী লীগ বারবার ঘুরে এসেছে, কারণ জনগণের এটা সমর্থন আছে। কাজে আওয়ামী লীগের এই সব সরকারি মদদে এই জোটটি হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? সরকারি আওয়ামী লীগ কখনো নোংরা রাজনীতি করে না। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। আওয়ামী লীগের ইতিহাস নাই, আওয়ামী লীগের ইতিহাস নাই যে আওয়ামী লীগ কোন ধরনের ষড়যন্ত্র করে কোন ক্ষমতায় গেছে বা এই ধরনের কোন ইতিহাস। আওয়ামী লীগ সবসময় প্রকাশ্য দিবালোকে, আওয়ামী লীগের পলিসি একদম দিবালোকের মতো পরিষ্কার। আমরা যা বলেছি জনগণের সামনে তাই করেছি। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আপনার খেয়াল আছে যে মাননীয় প্রধানমন্ত্রী 5ই জানুয়ারি নির্বাচন আগে বলেছিল 1 চুল ছাড় দেওয়া হবে না। তিনি কিন্তু বলেন নাই যে আমরা ঠিক আছে আপনি আসেন ছাড় দেবো। যখন তারা বিএনপি যখন এই জায়গাটা একটা রিজিড হয়ে গেছে, তখন কিন্তু আমরাও বলেছি 1 চুল ছাড় দেওয়া হবে না। কাজে আমরা কিন্তু যা বলেছি প্রকাশ্য বলেছি। আমরা যখন বলেছিলাম যে নির্বাচন আপনারা ঠিক আছে, নির্বাচন সাংবিধানিক একটা ধারাবাহিকতা নির্বাচনটা করতে হবে, তখন যখন বললো যে না নির্বাচন করতে দিব না, নির্বাচন বাংলাদেশে হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না, রক্তের গঙ্গা বয়ে যাবে, আমরা কিন্তু নির্বাচন করেছি। এবং নির্বাচন পরের দিনে বলেছি যে নির্বাচন যখন করেছি আমরা, এই সরকার ধারাবাহিকতা থাকবে। আমরা যে কথাটা বলেছি জনগণের সামনে বলেই আমরা কিন্তু রাজনীতি করেছি। আমাদের মধ্যে কোনো ধরনের পর্দার পিছন দিকে একটা কথা বলবো, মঞ্চে আসে আরেকটা কথা বলবো, এই ধরনের রাজনীতি আমরা করি না। যেমন বিএনপি এখন সহায়ক শক্তির কথা বলতেছে, বিভিন্ন ধরনের কথা বলছে। আমরা বলেছি কিন্তু এই ট্রেন অলরেডি ছেড়ে গেছে, এই ট্রেন আর ওই স্টেশনে আসার কোনো সুযোগ নেই। কাজে যেই ট্রেন চলে গেছে, মিস করা হয়েছে, সেই ট্রেনে বিএনপি উঠার আর কোনো সুযোগ নেই। আমাদের রাজনীতি খুব পরিষ্কার, একদম আপনার স্বচ্ছ। এবং আমরা যেটা বলেছি যে আগামী নির্বাচন যেটা হবে বর্তমান ধারাবাহিকতা হবে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন, এর কোনো ব্যর্থই হবে না। এবং আমি মনে করি এই নির্বাচনে, এবং যেই বিএনপি বলেছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে আমরা নির্বাচন করব না, আমি আজকে এই সময়টি বলে যাচ্ছি যেখানে বিএনপি এই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে আসতে হবে। জি রিপন ভাই, আপনি হাসছিলেন যখন বলছেন যে আওয়ামী লীগ সবকিছু প্রকাশ্যে করে, তখন আপনি হাসছিলেন। হ্যাঁ, ওনারা তো সবকিছু প্রকাশ্যে করেন, কারণ পেছনে আমি হাসছিলাম সেটার কোনো কারণ খোঁজার দরকার নাই। সেটা হচ্ছে যে ওনাদের পেছনে মদত কাদের, কোন শক্তির উপর ওনারা ভর করে রাজনীতি করেন, কোন শক্তির উপর ভর করে ওনারা ক্ষমতায় আছেন, দেশ চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, এটা ওনারা খুব ভালো করে জানেন। ওনারা যদি আজকে পুলিশ যদি ওনাদের পেছনে না থাকে, তাহলে ওনারা কয়জন, ওনাদের শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কি বলছেন,
বোসকা মারতেছেন, ওটা টাকা কামাচ্ছেন, লুটপাট করতেছেন, এই টাকা নিয়ে ভেঙে যাইতে হবে। এটা পুলিশকে সাথে হ্যাঁ। রাখা তো একটা যোগ্যতা নাকি সরকারি না, যোগ্যতা নয় কিছু, ওটা আপনারই মানে ফ্যাসিবাদরা যারা ফ্যাসিবাদী শক্তি তারাও তো আপনার এইভাবে যোগ্যতা দিয়েই, তাদের ওই ফ্যাসিবাদের যোগ্যতা দিয়েই তারা ক্ষমতা ছিল। ইউরোপে ইতালিতে 50 বছরের মতো আপনার ফ্যাসিবাদ টিকে ছিল। তো ওটাকে যদি যোগ্যতা বলেন, ওটা যোগ্যতা না। আমি খুব বিনয়ের সঙ্গে বলি, ওটা মোটেই যোগ্যতা না। আপনি ওনাদের সাধারণ সম্পাদক কি বক্তব্য রাখেন? উনি তো এই সময় টিভিতে দাঁড়িয়ে বসে কথা বলে গেলেন। আর ওবায়দুল কাদের সাহেব মাঝে মধ্যেই বলছেন যে পালিয়ে যেতে হবে, কারণ পুলিশ যদি কালকে ঘুরে দাঁড়ায়, যদি বলে যে না নাই, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছেন ওনারা, হাজার হাজার কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলছেন। জনগণের দেয়া মূলধনের টাকা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নাই। কোনোদিন শুনেছিলেন যে সোনালী ব্যাংক লুজিং কনসার্ন? এর আগে কোনোদিন অগ্রণী ব্যাংক লুজিং কনসার্ন ছিল? কখনো সরকারি যে ব্যাংকগুলো, অন্য যে ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলো লুজিং কনসার্ন ছিল না? ছিল না। বিএনপির আমলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও লুজিং কনসার্ন ছিল না। আমি এই জায়গায় দাঁড়িয়ে ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, উনি ইচ্ছা করলে ওনার অর্থমন্ত্রী পরবর্তীতে আবারও আমি চ্যালেঞ্জ দিয়েই বলতে চাই, আগামী একটি টকশোতে আপনি আমন্ত্রণ করেন, সেখানে উনি দেখাক যে বিএনপির আমলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুজিং কনসার্ন ছিল, যদি উনি দেখাতে পারেন। আজকে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো জনগণের মূলধনের টাকা খেয়ে ফেলছে। হাজার হাজার কোটি টাকা, বাংলাদেশের বাজেট এখন তো লক্ষ কোটি টাকার বাজেট হয়, 2 বছরের বাজেট হতে পারে এরকম পরিমাণ টাকা পয়সা সব পাচার হয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, এখন উনি আছেন এখানে, কি সুভাষিস শাহ বা সুভাষিস সরকার এরকম কি একজন হবেন? ভদ্রলোক বেশ ভালো, উনি বেশ মানি লন্ডারিং বিরুদ্ধে স্ট্রং কথাবার্তা বলতেন। উনি বলেছিলেন যে যারা মানি লন্ডার করেছে তাদেরকে ধরে আনা হবে ইত্যাদি ইত্যাদি। এই যে দেশে আপনার মালয়েশিয়া, আপনার এটা দলমত নির্বিশেষে বলতে, দেশটা তো আমাদের জনগণের ট্যাক্সের পয়সা, ভ্যাট নিয়ে উপর্যুপুরি চাপাচাপি হচ্ছে, ব্যবসার উপর জুলুম করা হচ্ছে। ব্যবসায়ী বলছেন যে 15% ভ্যাট আমরা দিতে পারবো না, এটা আমাদের জন্য, ব্যবসার জন্য খুব কষ্ট হবে। আপনার ব্যবসায়ীর আন্দোলন হুমকি দিচ্ছে, অর্থমন্ত্রী দমন করা হবে। পৃথিবীর কোনো দেশে, এটা আমার বক্তব্য না, এটা অর্থনীতিবিদ যারা আছেন, অর্থনীতিবিদ, তারা নিজেরা বিভিন্ন যে আর্টিকেলগুলো লিখেছেন, তারা বলেছেন যে বাংলাদেশে পৃথিবীর সর্বোচ্চ বেশি ভ্যাট দিয়ে থাকে। তাহলে জনগণের কাছ থেকে 15% ভ্যাট দিয়ে বলছে, যেই পরিমাণ ভ্যাট আদায় করায় প্রতি বছরে, এর চেয়ে বেশি টাকা লোপাট হয়ে গেছে গত 1 বছরে। তাহলে আমি ভ্যাটের জন্য জনগণের উপর চাপ দিচ্ছি। চিনির উপরে ভ্যাট আসা মানে, চালের উপরে ভ্যাট আসা মানে, সমস্ত কিছুর ভ্যাট আসা মানে, এটা তো আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হবে, তাই না? তাহলে জনগণের উপর জুলুমটা চালাচ্ছে। আমরা তো জনগণ যে অনেক অনেক ভাবেন, জনগণের উপর জুলুম হচ্ছে। আগে তো শেখ মুজিবুর রহমান সাহেব আক্ষেপ করে বলতেন, দেশ স্বাধীন করে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। উনি বলছেন, ওনাদের নেতা বলেছেন আমার ডাইনে চোর, আমার বায়ে চোর। ফিরোজ ভাই তখন তো ছাত্রলীগের পর, আগে ছাত্রলীগের, উনিও জানেন এগুলো, উনি আক্ষেপ করে বলছেন। আজকে তখন বলতেন যে 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আসলো, আমার কম্বল গেল কোথায়? মানে ওনাকে প্রসঙ্গে আছে, উনি তো প্রসঙ্গের বাইরে যে কথা বলছেন। এখন এই যে তখনকার লোক চাটার, এবং উনি বলছেন চাটার দলের সব চেটে খেয়ে বলে, তখন তো চাটার দলের আমার জাতীয় পার্টি তৈরি হয় নাই, চাটার দলের সময় বিএনপিও তৈরি হয় নাই, তখন একমাত্র চাটার দল ছিল আওয়ামী লীগ। তো চাটার দলটা দেশটারে চেটে চেটে শেষ করে দিছিল। তখন কম্বল চুরি করত, রিলিফ চুরি করত, এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে পাচার করে দিচ্ছে। এই যে সুনামগঞ্জে হাওড়ে যে এত বড় বাদ বিপর্যয় হয়ে গেল, 6 লক্ষ টন চাল আমদানি করতে হবে বাংলাদেশকে এখন, এটা সরকারের সিদ্ধান্ত। সেই বাঁধ নির্মাণে যে সব ঠিকাদারদেরকে নিয়োগ করা হয়েছিল, সেই ঠিকাদাররা যে কাজ, 9টা কাজের মধ্যে 5টা কাজ একেবারেই করে নেই, 4টা কন্ট্রাক্টের কাজ 5%, 10%, 15% করেছে। তো বাঁধ ভাঙবে না কি অন্য কিছু হবে? তাদেরকে ধরা যাবে না, তাদেরকে ছোঁয়া যাবে না, কারণ তারা প্রভাবশালী কি করে হয়, সরকারের লোক। সেই কারণে তা আজকে এত বড় যারা জনগণের বিপক্ষে যারা দাঁড়ায়, জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে, জনগণের সম্পদ যারা বিদেশে পাচার করে দেয়, এটা কি গণতন্ত্র? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? এই কথা বললে জনগণ তাদের ভোট দেবে? তো ওবায়দুল কাদের তো খুব সঠিকভাবে বলেছেন যে এদের পালিয়ে যাওয়ার কোনো পথ আছে নাকি? এখন এই বিষয়টা কথা না বলে নিশ্চয়ই আমি অবশ্যই আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি প্রশ্ন করুন। জি, আমি ফিরোজ সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে জাতীয় পার্টিকে আজকে 59 দলে জোট করলো, আগামী নির্বাচনে আজ পর্যন্ত কি সে জোট থাকবে? জনগণ কি সে আশা করতে পারে? জি, থ্যাংক ইউ।
আমরা একটু খালিদ ভাইয়ের কাছ থেকে না, শুনলাম। এখানে দেখেন অনেকগুলো কথা এসেছে, যেমন 72 থেকে 75% দুর্নীতি হয়েছে। আপনার হচ্ছে কথা হয়েছে, না, মুজিবুর রহমান না, বয়ান দিয়ে বলেছেন। বঙ্গবন্ধু বলেছে যে 7 কোটি মানুষের 8 কোটি কম্বল, আমার কম্বল কোথায়? তো সেখানে আমরা কিন্তু জানি রাজাকার আলবদর আলসান যারা ছিল তারা কিন্তু এই দেশের মধ্যে ছিল, তারা কম্বল বিতরণ তারা এই দেশের মধ্যে ছিল ছিল। এখানে জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু পার্টির গুলো আগুন কারা ধরিয়েছে। আমার এখন খেয়াল আছে যে জাসদের এক নেতা তিনি বললেন যে দৈনিক বাংলা থেকে মিছিল বাইর করলাম 40 জন নিয়ে, যখন পল্টন ময়দানে আসলাম, পল্টনের মোড়ে আসলাম, তখন দেখলাম 500 জন। তখন বুঝি নাই, তখন যৌবন ছিল, বুঝি নাই, কিন্তু এখন বুঝি যে ওই 250 জন যে যোগ হয়েছে, এই 250 জন হচ্ছে ওরা যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের গণহত্যা, লুটতারাজ এইসব ইয়ে করছে। এরাই কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে পার্টি গুলো আগুন দিচ্ছে। আমি রিপন ভাইকে বলি যে 72 সাল থেকে 75 সাল থেকে যদি কোনো দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগের মন্ত্রিসভার একজন সদস্য বঙ্গবন্ধুকে হত্যা করার পর কেউ দেশ থেকে পালায় যায়নি, সবাই দেশে ছিল। জিয়াউর রহমান বহুত চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেওয়ার জন্য, বহুত চেষ্টা করেছে তাদেরকে এমনও বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে এমন কুৎসা রটানো হয়েছে, প্রমাণ হয়নি, প্রমাণ করতে পারে নাই। ডাকাত থেকে, চোর থেকে, বাটপার থেকে সবকিছু বানানোর চেষ্টা করেছে, কিন্তু প্রমাণ করতে পারেনি। কিন্তু আজকে দেখেন একজন মানুষ আজকে যে চিকিৎসা, যদি ব্যাক পেইন হয়ে যায় বা মেরুদণ্ড ভেঙে যায় বা হাত ভেঙে যায় বা মাথা ভেঙে যায় বা স্ট্রোক হয়ে যায়, চিকিৎসার জন্য 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আছে চিকিৎসা করতে হয়। আজকে এই যে দেখেন কত বড় দুর্নীতি 1 সাল থেকে 5 সাল পর্যন্ত হয়েছে হাওয়া ভবনকে কেন্দ্র করে। আজকে এক ব্যাক পেইনের কথা বলে তারেক রহমান আজকে 7 বছর যাবত দেশের বাইরে পালিয়ে আছে, দেশে আত্মরক্ষার জন্য। এখন রিপন ভাই কিছুক্ষণ পরে বলবেন যে তিনি এখনো চিকিৎসা শেষ হয়নি, চিকিৎসা শেষ হয় নাই। দেখেন আরেকজন কিন্তু আপনার চিকিৎসাধীন অবস্থা কিন্তু মৃত্যুবরণ করলেন, তিনি কিন্তু মামলা ফেস করলেন না। কাজে দুর্নীতি করে এখনো হারিস চৌধুরী গুম হয়ে গেছে, হারিস চৌধুরীর কোনো খবর, হারিস চৌধুরীকে খালেদা জিয়া বিএনপি খুঁজে না, কারণ সে কোথায় আছে কেউ জানে না, গুম হয়ে গেছে। কারণ হারিস চৌধুরী সব কিছু নাটের গুরু, তাকে বিএনপি খুঁজে না, খুঁজে কারে? ইলিয়াস আলীরে, যে হচ্ছে যার বিরুদ্ধে রিপন ভাইয়েরও অভিযোগ ছিল একসময় ছাত্র জীবনে যে সে এই টাইপের মানুষ। যা ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কাজেই যারা হচ্ছে দুর্নীতি করেছে তারা দেশ ছেড়ে, আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছে যে 2001 সাল থেকে 2005 সাল থেকে যেভাবে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আহসানুল মোস্তফা, শাহ হাসান কিবরিয়া, যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, মঞ্জুরুল ইসলাম 75 বছর বয়স, বাড়ি থেকে বেরিয়ে গেছে, বোম মেরে ফেলেছে। গোপাল কৃষ্ণ মহরী বাসায় বসে খবরের কাগজ পড়তেছিল, গুলি করে তার মাথায় হত্যা করে। এই যে বিভৎসতা, তিনি এইটাকেই বোঝানোর চেষ্টা করেন নেতা কর্মীদেরকে যে আমরা যদি এখনো যদি দলকে ওইভাবে সংগঠিত না করি, এই বিভৎসতা এমন ভাবে আসবে যে আমরা দেশ থেকে তারা দেশেও থাকতে দিবেন, আমাদেরকে পালিয়ে যেতে হবে। এই কথাটা তাকে কিভাবে টুইস্ট করে আজকে বিএনপি এখান থেকে রাজনীতি বিএনপি আজকে এখান থেকে রাজনৈতিক ফায়দা নয়, নিজের রাজনীতি নাই। ওবায়দুল কাদের কি বলছে এই নিয়ে তারা রাজনীতি করতেছে, তাই না? আজকে হাওড়ের মানুষের কথা বলা হচ্ছে। এই খালেদা জিয়া বলেছিল 98 সালে যখন 6 মাস পানিবন্দী ছিল 2 কোটি মানুষ মারা যাবে, একজন মানুষও মারা যায়নি। অথচ এইখানে যে 91 যখন উড়ির চোর হলো 29 এপ্রিল, তখন মারা গেল প্রায় কত লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষ মারা গেল। তখন প্রধানমন্ত্রী হিসাবে তিনি বললেন কি যে যত লক্ষ মানুষ মারা যাওয়ার কথা তত লক্ষ মারা যায় নাই। কত বিভৎসতা! এই হচ্ছে তাদের দায়িত্ব। আজকে হাওড়ে একজন মানুষ না খেয়ে নাই, একজন মানুষও না খেয়ে নাই। আজকে ইউনিয়ন বলে, আজকে ভারত বিরোধী কথা বলে রাজনীতি করার চেষ্টা করে। কাজে আমি যে কথাটা বলি, রাজনীতি এই অন্ধকার কথাগুলোকে পরিহার করতে হবে, রাজনীতি স্বচ্ছতার জায়গায় আসতে হবে। আমরা জনগণকে কি দিতে চাই, নতুন প্রজন্মকে কি দিতে চাই? আজকে নতুন প্রজন্ম একটা তৈরি হয়েছে 70%, এদের জন্য আমরা কি করতে চাই? বিএনপি সেই কথাগুলো বলুক। কার কম্বল কে নিয়ে গেছে এই কথা বললে কিন্তু সবাই লন্ডনে কিন্তু খুঁজতে যাবে। জি, আমি কাজী ফিরোজ ভাই আপনার কাছে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই পর্যন্ত মানে জাতীয় পার্টি যতবার ভাঙনের মুখে পড়েছে ততবারই কিন্তু এই জোট এবং ভোটের ইস্যুতে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণেই হয়েছে। এবার যে জোটটা হলো সেটা কি সর্বসম্মতভাবে হয়েছে, বা এই নতুন জোট করার কারণে কি জাতীয় পার্টিতে নতুন করে ভাঙন দেখা দিবে কিনা? না, প্রশ্নই যায় না। ভাঙবে কেন? আগে তো আগামী নির্বাচনে জোট নিয়ে ভাঙে নাই, নেতৃত্ব নিয়ে সবসময় সব দলের মধ্যে কোন্দল থাকে এবং সব দলই ওনাদের দল তো এই যে ইদানিংকাল
হুদা সাহেব একটা ভাঙন দিল, এটাকে কি ভাঙন দিবেন? হুদা সাহেব তো আমাদের দলই নেই। না, সেটা আপনার বাইট করছেন পরে। হ্যাঁ, আপনার বহু আগে থেকে বহিষ্কার করা হয়েছে। প্রতিষ্ঠাকাল থেকে উনি তাকে বহু আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি যখন ক্ষমতা ছিল তখন উনি মন্ত্রী, এখন তো দলে থাকার কথা না। তা এইভাবে কে কোথায় ভাঙলো তাতে কিছু আসা যায় না। জাতীয় পার্টি মানে এরশাদ সাহেব যেদিকে থাকবে জাতীয় পার্টি ওইটা, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা যেদিকে থাকবেন সেটি আওয়ামী লীগ হবে, বিএনপি মানে খালেদা জিয়া যেদিকে থাকবেন, তারপরে উনি একটা করলো আমি একটা করলাম, এতে কারো কিছু আসে না। ওটা আমরা করতেই পারি ব্যক্তিগতভাবে। ফুটবল খেলা আপনি লক্ষ্য করবেন যখন সিজন আসে তখন বড় বড় ক্লাবগুলো বসা থাকে, প্লেয়ারের কিন্তু চেঞ্জ হয়। তো এখানে কিছু চেঞ্জ হবে, আমাদের আগামী নির্বাচনেও কিছু চেঞ্জ হবে। আমি আরেকটি কথা আমি বলি, স্বাধীনতা পরে রিপন সাহেব যেটা বলছেন, আওয়ামী লীগের বঙ্গবন্ধু যে ক্যাবিনেট ছিল, এই ক্যাবিনেটে কেউ কখনো চুরি করে নাই। তাদের মতন এরকমের সাচ্চা ক্যাবিনেট, এরকম সৎ ক্যাবিনেট বাংলাদেশে আর কখনো কখনো, এখনো না, ভবিষ্যতে হবে নাই। আমি একটা কথা বলি, কেন দেওয়ান ফরিদ গাজী বাড়ি কোথায়, সোহরাব হোসেন এডুকেশন মিনিস্টার ছিল, মিজান চৌধুরী, মোল্লা জালাল, কি আছে তাদের? এরপরে আরো বহু মন্ত্রী, আমি 20 জন মন্ত্রী এখানে নাম আমি এখন বলবো। ফণীভূষণ হোসেন মজুমদার একটা বাড়ি নেই ঢাকা শহরে, তারা মন্ত্রী ছিলেন তখন ঢাকা শহরের জায়গায় তুমি দাম ছিল না, ঢাকা শহরে বাড়ি ছিল না, কারো ছিল না। একটা সময় পর্যন্ত তখনকার দিনে মন্ত্রীদের এবং জিয়াউর রহমানের ক্যাবিনেটে অধিকাংশ লোকের বাড়ি নাই, এত পবিত্র রাজনীতি করেছে। এখন আমরা এবার একটা আন্দোলন সৃষ্টি করতে পেরেছি। আমি দেখলাম যে এই পোস্টার যেভাবে আসতেছে বা যেভাবে এটা নিয়ে আলোচনা আজকে সমস্ত টেলিভিশনে, আমার দাওয়াত এমনি পারি না সপ্তাহে একটা, আজকে একদিন 10টা। তা এই দাওয়াতটা মানে কি এত বড় বড় দাওয়াত যে কেন জোট করলাম, আতঙ্ক মনে হচ্ছে, মানে আতঙ্ক কিছু নেই। আমরা একটা নির্বাচন, আগামীতে নির্বাচন, সবাই বিএনপি নেমে গেছে, তার 2030 ডিক্লেয়ার করতেছে। আমরা তো এত কিছু 2030 মধ্যে নাই, আমরা আছি শুধু উত্তর দিবেন। মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এটা চক্রান্ত না, উনি বড় দলের নেতা, উনি গণতন্ত্র দেশে, উনি তো কথা বলতে পারেন। দেশ গণতন্ত্র থাকলে সবাই সব কথা বলতে পারেন, সবাই দল করার অধিকার আছে। তা আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। আমি মনে করি যে আমাদের দিকে তাকিয়ে লাভ নাই, নিজের দলের দিকে একটু সজাগ দৃষ্টি রাখেন। সামনে নির্বাচন খুব কাছাকাছি ঘনিয়ে আসতেছে, পরে 2 বছর তো বেশি বড় না জানো। আপনাদের দলে যে পরিমাণ চেয়ার ভাঙাভাঙি হইতেছে, বরিশাল, খুলনা, রাজশাহী, চিটাগং, চিটাগের উত্তর আর দক্ষিণে যে মারামারি হয়েছে, হাসপাতাল ভরে গেছে, এইটা আগে ঘর সামলাল। হ্যাঁ, আমাদের দিকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।